হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার। তোমাদেরকে আমি গতকালই জানিয়েছিলাম যে একটা নতুন বিষয় আমরা আনতে চলেছি WBCS টপারে, সেটা হচ্ছে ডাইনামিক পার্ট অফ ইন্ডিয়ান পলিটি। ইয়েস, দেখো পলিটি মানে এই সাবজেক্টে যেটা তোমাদের সাথে আমি এখানে পড়িয়ে থাকি, এই সাবজেক্টে বেশিরভাগই জানো যে বেসিক পার্টটা সম্পর্কে বা স্ট্যাটিক পার্টটা সম্পর্কে, যেখানে তোমার ফান্ডামেন্টাল রাইটস, পার্লামেন্ট থেকে শুরু করে কনস্টিটিউশনাল বডিজ, নন কনস্টিটিউশনাল বডিজ, এভরিথিং রয়েছে। এটাই তোমরা কিন্তু পলিটি বলে জানো। বাট হ্যাঁ, অনেকে এটা ভুলে যাও, পলিটি কিন্তু খুব ভোলাটাইল নেচারের, অর্থাৎ এটা যথেষ্টই একটা চেঞ্জের জায়গা রয়েছে। কারণ প্রত্যেকটা মানে বলতে পারো ডে বাই ডে, ডে টু ডে এটার কিন্তু চেঞ্জ আসছে প্রচণ্ড, মানে বিভিন্ন রকমের অ্যাক্ট, আর্টিকেলস সের চেঞ্জ, থ্রু দিয়ে জাজমেন্টের চেঞ্জ, এভরিথিং হচ্ছে। তো সেগুলো না তোমরা অনেকে স্কিপ করে যাও। স্বাভাবিক, একটা পড়াশোনার কিছু গদবাধা ব্যাপার তো আছে, কিন্তু কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি WBCS এর মতো এক্সাম যেটা তোমরা ফোকাস করে চলেছো, মিসটেনাসের মতো এক্সাম যেটা তোমরা ফোকাস করে চলেছো, সেই এক্সামের ক্ষেত্রে এখন ট্রেন্ডিং একটু চেঞ্জ হচ্ছে। তো দেখো, আপডেটেড থাকা, ট্রেন্ডিংয়ের সাথে চলা, এটাই তো নিয়ম। আজকে আমাদের সংবিধান যেটা তোমাদের আমি পড়িয়ে থাকি, এই সংবিধানও কিন্তু পরিবর্তন হচ্ছে ট্রেন্ডিংয়ের সাথে, আর্থসামাজিক পরিস্থিতির সাথে, তাই না? তো এই সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাইট টু প্রপার্টি। তোমরা সবাই জানো, যেটা আমরা যদি দেখি মূল সংবিধান, সেই মূল সংবিধানে মৌলিক অধিকার সবাই জানো 6খানা মৌলিক অধিকার কিন্তু বর্তমানে আছে। বাট হ্যাঁ, মূল সংবিধানের ক্ষেত্রে যদি দেখা যায় যে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টা। কবে চেঞ্জ হলো? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সাল, সেই সময়তে কিন্তু এই বিষয়টার একটা চেঞ্জ আসলো। দেখা গেল মৌলিক অধিকারের মধ্যে আমাদের যে 6th রাইট ছিল, 6 নাম্বার যে রাইট, মৌলিক অধিকারকে তো সংবিধানের তরফ থেকে 7 ভাগে ভাগ করা ছিল মূল সংবিধানে, তো তার মধ্যে 6 নাম্বার যে রাইটটা ছিল, যাকে বলা হতো রাইট টু প্রপার্টি, সেই রাইট টু প্রপার্টি বিষয়টাকে কিন্তু মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। কেন বাদ দেওয়া হয়েছিল? বিকজ অফ সেই সময়তে মোরারজি দেশাইয়ের সরকার আসে। আমরা জানি ভারতবর্ষের প্রথম অকংগ্রেসি গভর্নমেন্ট যেটা আসে, সেটা কিন্তু মোরারজি দেশাইয়ের সরকার 1977 সালে। দীর্ঘ 30 বছর কংগ্রেসি সরকারের পরে 77 সালে মোরারজি দেশাইয়ের সরকার আসলো, এবং মোরারজি দেশাইয়ের সরকার এসে অনেকগুলো চেঞ্জ করেছিল 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, অনেক বিষয়বস্তুর চেঞ্জ। তার মধ্যে একটা ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রাইট টু প্রপার্টিকে মৌলিক অধিকারের তকমা থেকে বা তালিকা থেকে বাদ দিয়ে সরাসরি বৈধ অধিকারের তালিকায় নিয়ে যাওয়া, বা এটাকে আমরা কনস্টিটিউশনাল রাইটও বলতে পারি। তো এটাকে যখন বাদ দেওয়া হলো, তার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে সোশ্যালিজমের কিছু গোল, মানে কিছু লক্ষ্য। সোশ্যালিজম, ভারতবর্ষ তো সোশ্যালিস্টিক কান্ট্রির মধ্যেও পড়ে, মানে হ্যাঁ, প্রপার সোশ্যালিজম আমরা না দেখলেও, কোনো দেশেই অলমোস্ট প্রপার সোশ্যালিজম দেখা যায় না, কিন্তু সোশ্যালিজম বলছে কি সমাজের সবার সমান অধিকার থাকুক। তো ভারতবর্ষ সেটা থাকা উচিত, এবং তার পরিপ্রেক্ষিতেই দেখা যাচ্ছে যে যদি রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার, আমার সম্পত্তি আমার কাছে থাকে, আমি কাউকে না দিই, সরকারের কোনো কাজে যদি আমি নাই দিতে পারি, মৌলিক অধিকার তো এমনই অধিকার যে অধিকারটা যদি কেউ ভঙ্গ করে, আমরা সবাই জানি ডিরেক্টলি তার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যাওয়া যায় আর্টিকেল নাম্বার 32, এবং সেটা কিন্তু অবশ্যই প্রোটেক্টেড, মানে প্রি প্রোটেক্টেড মৌলিক অধিকারটা। তো সেই কারণে মৌলিক অধিকার কেউ কখনো খর্ব করতে পারে না। তো এটা দেখা যাচ্ছিল, অনেক প্রবলেম আসছিল সরকারের, যে ধরো কোনো একটা রোড বানাবে, ন্যাশনাল হাইওয়ে, এখনও দেখবে অনেক এক্সটেনশন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো এই এক্সটেনশনের জন্য বেশ কতগুলো বাড়ি বা কিছুকে কিন্তু একটু সরিয়ে হয়তো পেছন দিকে নিয়ে আসতে হচ্ছে, বা সেই বাড়িগুলোকে ভেঙে দিতে হচ্ছে। তার জন্য সরকার কম্পেনসেশন দেন, ঠিক আছে। তো আমি যদি না চাই আমার বাড়িটা ভাঙতে, আমি কিন্তু এখন একটু সমস্যায় পড়তে পারি, মানে না ভাঙতে দিতে চাইলেও সরকার ভেঙে নিতে পারে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু রিসেন্টলি একটা জাজমেন্ট এসেছে, সেটা নিয়ে আজকে আলোচনায় যাব। কিন্তু যখন মৌলিক অধিকারের অংশ থাকবে, তখন কিন্তু আমি না চাইলে সরকারের ক্ষমতাই নেই এটাকে ভেঙে দেওয়ার, কারণ আমরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যাবো, এবং সুপ্রিম কোর্ট তো অবশ্যই আমাকে এটা প্রি প্রোটেকশন দিয়ে রেখেছে আর্টিকেল নাম্বার 31 দিয়েছিল, অ্যাকচুয়ালি দিয়ে রেখেছে না, দিয়ে রেখেছিল। তো সেই কারণেই সোশ্যালিজমের বেশ কতগুলো গোলে, যেমন বললাম একটা হাইওয়ে হয়তো চওড়া করা যাচ্ছে না ডিউ টু একটা বাড়ি হয়তো সাইডে রয়েছে, এটাকে একটু সরিয়ে দিলে বা এটাকে ভেঙে দিলে অবশ্যই কম্পেনসেশনের থ্রু দিয়ে, তাহলে করে কি হবে, অন্যরা ফেসিলিটিস পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এবার এর পরিপ্রেক্ষিতেই আমরা দেখলাম অনেক কিছুর কিন্তু
চেঞ্জেস আসলো এবং মোরারজি দেশাইয়ের সরকার এটাকে মানে এই যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু দিয়ে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকারকে সোজা শিফট করে নিয়ে গেল 300A নাম্বার আর্টিকেলের মধ্যে এবং পার্ট নাম্বার 12 এর আন্ডারে যেটা পড়ে, যেটা মৌলিক অধিকার হিসেবে ছিল পার্ট নাম্বার 3 এর আন্ডারে আর্টিকেল 31 এর মধ্যে। তো যাই হোক, এবার রিসেন্ট যে কেস একটা বিষয়বস্তু উঠেছে যেখানে দেখা যাচ্ছে যে প্রাইভেট প্রপার্টি সরকার তো চাইলে নিয়ে নিতে পারছে, কিন্তু রিসেন্ট কেসে একটা বলা হচ্ছে যে না, সরকার চাইলেই প্রাইভেট প্রপার্টিকে অ্যাকোয়ার করতে পারবে এমন নয়, তাকে কতগুলো প্রসিডিওর ফলো করতে হবে। সেই কেসটা কি চলো জেনে নেওয়া যাক। রিসেন্টলি যদি দেখা যায় আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা পার্ক বানাতে চায়, সেই সংক্রান্ত কেসে কিন্তু এটা। তো সেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা পার্ক বানাতে যায়, তো সেই কারণে কিছু প্রাইভেট প্রপার্টি তারা অ্যাকোয়ার করার চেষ্টা করেছিল। এবার সেই নিয়ে কেস হয়, কেসটা ওঠে প্রথমত কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে তারা যখন কেসটাকে তোলে, তারা কেএমসি দেখায়, মানে কেএমসি যে বিষয়টা তাদের পরিপ্রেক্ষিতে জানায় যে আন্ডার সেকশন 352 আর্টিকেল নয় কিন্তু সেকশন, আন্ডার সেকশন 352 তারা প্রাইভেট প্রপার্টিকে অ্যাকোয়ার করেছে এবং কিসের জন্য? একটা পার্ক বানানোর জন্য। তো যথারীতি বিষয়টা হাইকোর্ট মান্যতা দেয়, তখন এই কেসটা চলে যায় সোজা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলে যে না, তুমি চাইলেই যে কোনো জায়গাকে ইজিলি অ্যাকোয়ার করতে পারো না, যতই তুমি সরকারি সংস্থা হও না কেন। সরকারি সংস্থা চাইলেই আমার মন হলো আমি এক জিনিসটাকে অ্যাকোয়ার করে নিলাম, মানে প্রাইভেট প্রপার্টিকে অ্যাকোয়ার করে, ইট ইজ নট পসিবল। এবং সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কিন্তু একটা জাজমেন্ট দেয় যে না, সরকার বা কোনো পাবলিক অথরিটি, পাবলিক কোনো সংস্থা যদি চায় তাদের প্রয়োজনের বেসিসে কোনো পাবলিক প্রপার্টিকে অ্যাকোয়ার করতে পারবে। হ্যাঁ, যদিও এটা মৌলিক অধিকারের অংশ নয়, মৌলিক অধিকারের অংশ যখন ছিল মানে 1978 সাল 44th অ্যামেন্ডমেন্টের আগে, তখন এটা পারতই না জেনারেলি, বাট এখন পারবে। কিন্তু তাকে নির্দিষ্ট কতগুলো সেকশন বা নির্দিষ্ট কতগুলো প্রসিডিওর ফলো করে যেতে হবে, তবেই তারা কিন্তু ওই পাবলিক প্রপার্টিটাকে অর্জন করতে পারবে বা অ্যাকোয়ার করতে পারবে। এবং এখানে যে বিষয়টাকে সুপ্রিম কোর্ট তুলে ধরে এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে, যে 300A মেনশনই করা আছে যে প্রসিডিওর ইজ অ্যান ইন্টিগ্রাল, মানে এই যে প্রসিডিওর ফলো করাটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ। 300A এটা মেনশন, 300A নাম্বার আর্টিকেল, যেটা পার্ট নাম্বার 12 এর মধ্যে পড়ছে, সেখানে মেনশনই আছে যে কোনো পাবলিক প্রপার্টিকে অ্যাকোয়ার করতে গেলে নির্দিষ্ট প্রসিডিওর ফলো করতে হবে। কিন্তু কেএমসি মানে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেই প্রসিডিওর কিন্তু সঠিকভাবে ফলো করেনি এবং তার জন্য জানানো হয় মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে কেএমসিকে যে জায়গাটা সে অ্যাকোয়ার করতে চাইছিল পার্ক তৈরি করার জন্য, যাদের জায়গাটাকে সে নিতে চাইছে তাদেরকে 5 লাখ টাকা কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে হবে। তো এই যে বিষয়টা যেটা তোমার বললাম প্রসিডিওর, এই 7 প্রসিডিওর কিন্তু রয়েছে কোনো পাবলিক প্রপার্টিকে অ্যাকোয়ার করার। এবং এই সংক্রান্ত যে বিষয় 7টা প্রসিডিওর সম্পর্কে সুপ্রিম কোর্ট জানায় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় একটা বেঞ্চের তরফ থেকে, মানে একটা বেঞ্চ বসে, জাজেস বেঞ্চ। যে জাজেস বেঞ্চ হচ্ছে PS নরসিমহা অ্যান্ড অরবিন্দ কুমারের বেঞ্চ, এবং সেই বেঞ্চ জানায় যে 7টা প্রসিডিওর ফলো করে তবেই কিন্তু কোনো পাবলিক অথরিটি বা পাবলিক সংস্থা মানে সরকারি সংস্থা কোনো প্রাইভেট প্রপার্টিকে অ্যাকোয়ার করতে পারে। তো সেই 7টা প্রসিডিওর কি কি? নাম্বার 1 যদি দেখা যায় 7টা প্রসিডিওরের মধ্যে প্রথমটা রাইট টু নোটিশ, অর্থাৎ কোনো জায়গা কোনো প্রাইভেট প্রপার্টিকে অ্যাকোয়ার করতে গেলে, অর্জন করতে গেলে নোটিশ জারি করতে হবে। উইদাউট নোটিশ আমি চাইলাম, আমি সরকারি সংস্থা, আমার হাতে প্রচুর ক্ষমতা, ইট ইজ নট পসিবল যে সেই জায়গাটাকে আমি অ্যাকোয়ার করবো। নেক্সট হচ্ছে যাদের জায়গাকে নেওয়া হচ্ছে, মানে নাম্বার 2 যে 7টা প্রসিডিওর মধ্যে 2 নম্বর প্রসিডিওর, যাদের জায়গাকে আমরা নিচ্ছি বা অ্যাকোয়ার করছি তাদের কথা শুনতে হবে, তারা দিতে চায় না সেটাকে কিন্তু জানতে হবে। যদি দেখা যায় যে হ্যাঁ দিতে চায় না, তাহলে তার বিষয়গুলো জানতে হবে, শুনতে হবে, এবং সরকার যদি তার সাথে একটা আপোষ মীমাংসা বা সমঝোতায় আসে সেটাকেও কিন্তু করতে হবে। এটা 2 নম্বর যে মানে প্রসিডিওর সেটার মধ্যে বলা হচ্ছে। 7টার মধ্যে 2টো গেল। 3 নম্বর প্রসিডিওর কি বলা হচ্ছে? বলছে রাইট অফ দ্য সিটিজেন টু আর রিজন, অর্থাৎ কোন কারণে তারা দিতে চাইছে না। যদি না দিতে চায় তাহলে সেই রিজনটা বের করতে হবে, এবং সরকার জোর করে নিতে পারে, কারণ যেহেতু এটা মৌলিক অধিকারের অংশ নয়, প্রথমেই বলছিলাম। কিন্তু সরকারকেও বলতে হবে যে তারা কিভাবে, মানে কোন গ্রাউন্ডে নিচ্ছে,
যদি যখন প্রাইভেট সংস্থা দিতে চাইছে না, মানে আমার কোনো প্রাইভেট বডি সেটাকে দিতে চাইছে না, তাও তারা নিচ্ছে কিভাবে? তো দুজনাকেই কিন্তু জবাবদিহি করতে হবে এই প্রসিডিওরটার মধ্যে। এটা 3 নম্বর প্রসিডিওরে বলা হচ্ছে। 4 নম্বর প্রসিডিওরে কি বলা হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা প্রসিডিওর, যে সরকার তো নিচ্ছে ভালো কথা, কিন্তু সরকার পার্সপেক্টিভটা মানে কোন পার্সপেক্টিভ নিচ্ছে? এমন তো হতে পারে সরকার জায়গাটাকে অ্যাকোয়ার করলো, কোনো প্রাইভেট একটা জায়গাকে, তোমার বাড়িটাকে ধরো নিয়ে নিল, ইনকেস নেওয়ার পরে সেই জায়গাটা দেখা গেলো কোনো প্রাইভেট সংস্থা যার সাথে সরকারের টাই আপ আছে, মানে হতেই পারে সরকারি কোনো, ওখানে হয়তো তোমার কোনো টাটা বিড়লা বা সামথিং আদানি, মুকেশ আম্বানি এরা কোনো বিল্ডিং বানাবে, তার জন্য সরকারের মাধ্যমে ওরা জায়গাটাকে অ্যাকোয়ার করে নিয়ে নিজেদের ওখানে বিল্ডিং বানালো। সেটা যেন না হয়, মানে সরকারকে এটা এনশিওর করতে হবে যে পাবলিক পারপাসেই জায়গাটাকে তারা ব্যবহার করছে এবং তার জন্যই জায়গাটাকে অ্যাকোয়ার করছে বা অর্জন করছে। এই 7টা প্রসিডিওর মধ্যে 4 নম্বর প্রসিডিওর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কি প্রসিডিওর, যেমন তোমরা জানো সিঙ্গুরের যে মামলাটা হয়েছিল সেখানে কিন্তু এটাই হওয়ার ব্যাপার ছিল যে তৎকালীন সরকার ওই জায়গাটাকে গ্রহণ করে, অধিগ্রহণ করে টাটাকে দিয়েছিল ন্যানো কারখানা বানানোর জন্য, এবং সেটা কিন্তু একটা বড়সড় প্রসিডিওরে, মানে বড়সড় একটা মানে বলতে পারো যে ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সেই সময়তে, ঠিক আছে? তো সেটা কিন্তু এই 7টা যে প্রসিডিওর কোনো জায়গাকে অর্জন করা, যেটা 300A নাম্বার আর্টিকেলের মধ্যে বলা হয়েছে লিগ্যাল রাইটস হিসেবে, তার মধ্যে ওয়ান অফ দেম। এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট জিনিস বলে, লিগ্যাল রাইটস মানে এটা কিন্তু লিগ্যাল রাইটস থাকলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এটা সাংবিধানিক অধিকার। কারণ দেখো, সাংবিধানিক অধিকার কাকে বলে? যে অধিকারগুলোর কথা সংবিধানে প্রপারলি মেনশন, দিস অল রাইটস আর নোন অ্যাজ দ্য সাংবিধানিক অধিকার। তো সাংবিধানিক অধিকারকে ওইভাবে চাইলেই মানে নস্যাৎ করে দেওয়া যায়, ভঙ্গ করে দেওয়া যায় না। মৌলিক অধিকারকে তো যাই না, মানে মৌলিক অধিকার টু মাচ স্ট্রং, বাট সাংবিধানিক অধিকারেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। তো কেএমসি এই কাজটাই করতে চাইছিল যে ভাই এখন এটা মৌলিক অধিকার থেকে বেরিয়ে গেছে প্রাইভেট প্রপার্টিকে অ্যাকোয়ার করা, তো কোনো ব্যাপার নাই, মানে যা নয় তাই করে দেবো না। এটা পসিবল হয়নি, কারণ সুপ্রিম কোর্ট এটা কিন্তু জানিয়েছে। তো সুপ্রিম কোর্টে যে বলেছিল যে 7 নম্বর প্রসিডিওর, তার মধ্যে তো 4 নম্বরটা বললামই, যে তোমাদের পাবলিক প্রপার্টিকে যখন তুমি মানে নিচ্ছ করে, সরি মানে পাবলিক পারপাসে নিচ্ছ, সেই পারপাসটা যেন ঠিকঠাক থাকে এবং সেই পারপাসেই খরচা মানে ওটাকে ব্যবহার করা হয় জমিটাকে। এমন নয় সরকার নিয়ে সেটাকে সেকেন্ড, মানে সরকার এখানে মধ্যস্থতাকারী বা আরবিট্রেটরের কাজটা করলো, এটা যেন না হয়। সরকার যেন যে জন্য নিল, যে পারপাসে নিল, সেটা পার্ক হোক, রাস্তা হোক, সেই পারপাসে সেটাকে ইউটিলাইজ করে। দেখবে রিসেন্টলি বিভিন্ন আমাদের যেটা সবচেয়ে বড় রোড পশ্চিমবঙ্গের, যেটাকে বলা হয় NH-12, যেটার আগের নাম ছিল NH-34 34 নম্বর জাতীয় সড়ক, সেটা কিন্তু এখন NH-12 হয়েছে এবং NH-12কে এখন অনেক এক্সটেন্ড করা হচ্ছে, 4 লেন রাস্তা বাড়ানো হচ্ছে। তো 4 লেন রাস্তা বাড়ানোর জন্য ওই যেটা মোটামুটি ডালখোলা থেকে বকখালি অবধি রয়েছে, দেখবে পুরো রাস্তায় যে ওই পাশ দিয়ে যাদের বাড়ি বা দোকানপাট এগুলো ছিল, সেই জায়গাগুলো কিন্তু সবই অনেকটাই এক্সটেন্ড হয়েছে, ওই জায়গাগুলোকে সরাতে হয়েছে ওই দোকানপাটগুলো। তার জন্য কিন্তু প্রপার কম্পেনসেশন দিতে হবে, এবং এটাই বলা হয়েছে 5 নাম্বার প্রসিডিওরের মধ্যে, যে কোনো একটা জায়গাকে সরকার যখন নেবে, সেটা রাজ্য হোক বা কেন্দ্র হোক, তাদেরকে কিন্তু প্রপারলি কম্পেনসেশন দিতে হবে। মানে উইদাউট কম্পেনসেশন ইট ইজ নট পসিবল যে কোনো জায়গাকে আমি ইজিলি অ্যাকোয়ার করে, এটা কিন্তু 5 নাম্বার প্রসিডিওরের মধ্যে বলা হয়েছে। এরপরে চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটা ইম্পর্টেন্ট প্রসিডিওর, সেটা হচ্ছে 6 নাম্বার প্রসিডিওর। সেখানে কি বলা হচ্ছে যে এটা রাজ্য সরকার বা রাষ্ট্র সরকার, মানে রাষ্ট্র যেই নিক না কেন, সেটা তাদের ডিউটি যে কারণে নিল সেটাকে এফিশিয়েন্টলি, সেটাকে অ্যাকুইজিশনটা হয়েছে কিনা, প্রপার নিয়ম মেনে অ্যাকুইজিশনের জন্য, সেটাও কিন্তু দেখা। ওকে, 6 নম্বরে দেওয়াই হয়েছে এফিশিয়েন্টলি অ্যাকুইজ করা হয়েছে কিনা কোনো প্রাইভেট প্রপার্টিকে, সেটাতে নজর দিতে হবে। আর 7 নাম্বার বলা হচ্ছে কনক্লুশন, অর্থাৎ সর্বশেষে তুমি যদি এই প্রসিডিওরগুলো ফলো করতে পারো, তবেই তুমি 7 নাম্বার প্রসিডিওরে গিয়ে কোনো প্রাইভেট প্রপার্টিকে অ্যাকোয়ার করতে পারো। তুমি চাইলেই, যেহেতু এটা মৌলিক অধিকার নয় বলে তুমি চাইলেই এটাকে নিয়ে নিলে, ইট ইজ নট পসিবল। এবং সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানের সময়, এবং এই কারণেই গুরুত্বপূর্ণ, আরো তোমাদের জানা দরকার, কারণ তোমাদের কিন্তু WBCS-এও এই রকম প্রশ্ন বা মিসলেনিয়াস এই ধরনের প্রশ্ন আসতে পারে, কারণ এখন একদম কারেন্ট ইস্যু থেকে অনেক প্রশ্ন আসছে। এবার অনেকে বলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রপার কারেন্ট অ্যাফেয়ার্স বলা যায় না, এটা পলিটি বেসড কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেই কারণে এরকম আরো অনেক ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আচ্ছা, তোমাদের আর একটা ছোট্ট প্রশ্ন দেওয়া থাকলো, এই প্রশ্নের উত্তর সবাই কিন্তু কমেন্ট বক্সে করে জানাবে। প্রথম প্রশ্ন যেটা দেওয়া থাকছে সেটা হচ্ছে যে এই যে রাইট টু প্রপার্টি যার কথা আমরা বললাম, এটা কত নাম্বার আর্টিকেলে ছিল? ওকে, এই প্রশ্নের উত্তর সবাই কিন্তু কমেন্ট বক্সে করবে। আর একটা প্রশ্ন তোমাদেরকে আমি করে রাখবো, যে এই রাইট টু প্রপার্টির বিষয়টা
কততম সংবিধান সংশোধনী আইনের মারফত আমাদের মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছে। আর তোমাদের কি মতামত এই যে সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক এই যে জাজমেন্টটা বলতে পারো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জাজমেন্ট, ল্যান্ডমার্ক জাজমেন্ট প্রপার না বললেও তো এই জাজমেন্ট নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলে যেও না। আর এরকম আরো ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ বিষয় জানার জন্য আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেও ভুলে যেও না। আর তোমাদের জানিয়ে রাখি আজকে আমাদের আড্ডা 24/7 WBCS টপারে এবং WBCS এর যে ব্যাচটা রয়েছে যার নাম হচ্ছে WBCS মহাপ্যাক প্রো। দেখো ইটস আ কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, আলাদা করে আমাদের মিশন WBCS ব্যাচ তো রয়েছে, কিন্তু এই ব্যাচটা যারা যারা নিতে চাইছো অবশ্যই নিয়ে নিতে পারো। কমপ্লিট প্রিপারেশন ব্যাচ যার মধ্যে লাইভ ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থেকে শুরু করে অনলাইন মক টেস্ট, ইবুক, স্টাডি মেটেরিয়াল সব পেয়ে যাবে এবং হার্ড কপি একটা মক টেস্ট বইও তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়াও অপশনাল সাবজেক্ট হিসেবে অ্যাট প্রেজেন্ট দুটো তুমি পাচ্ছ অপশনাল, একটা অ্যান্থ্রো একটা হিস্ট্রি। এছাড়াও ইন্টারভিউ গাইডেন্স ভিডিও, অনলাইন মক ইন্টারভিউ সবটা রয়েছে। ইটস আ কমপ্লিট প্যাকেজ ফর WBCS তোমাদের বলা যায়, প্রিলিমিনারি, মেন্স, অপশনাল, ইন্টারভিউ সব কিছু। এবং বইও কিন্তু এর মধ্যে রয়েছে, অবশ্যই হার্ড কপি নয় সফট কপি আকারে। হার্ড কপি বই একটা যাবে তোমার বাড়িতে। তো যারা যারা নিতে চাইছো অবশ্যই নিয়ে নিও। তবে হ্যাঁ, আমাদের রিসেন্টলি WBCS মহাপ্যাক প্রোগ্রাম আর একটা ভার্সন নিয়ে এসেছে যেখানে সমস্ত হার্ড কপি বইও তোমরা পেতে পারো, তার ভ্যালুটা একটু বেশি। তো তোমরা যদি চাও এটাও নিতে পারো ওটাও নিতে পারো। কিভাবে নেবে? এই সেশনটার ডেসক্রিপশন বক্সে দেখবে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। তারপরে দেখবে একদম নিচের দিকের ডান দিকের কোনায় স্টোর বলে অপশন, স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করলে দেখতে পারবে একটা জায়গা ওপেন হচ্ছে, এখানে লেগেছে WBCS মহাপ্যাক প্রো, ওখানে ক্লিক করো। দেখো এই ব্যাচটা, আর এর নিচে ব্লু কালারের আমাদের যে নতুন জায়গাটা এসে যেখানে হার্ড কপি সমস্ত বইও কিন্তু রয়েছে। হার্ড কপি মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব কটা বই হার্ড কপি আকারে যাবে, এখানে সফট কপি আকারে আছে। তো যাই হোক, এই ব্যাচ মানে এই WBCS মহাপ্যাক প্রো এর ভ্যালু কত? এর ভ্যালুটা তোমাদের বলে রাখি, আজ কিন্তু ডাবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে। এর ভ্যালুটা হচ্ছে জেনারেলি 7,679 টাকা। বাট যেই তোমরা কুপন কোড ইউজ করে নেবে Y327 প্লাস কয়েন ইউজ করে নিলে ওখানে দেখবে অপশন আছে, মানে তুমি যেই এই ব্যাচটার উপরে ক্লিক করবে দেখবে লেখা আছে প্রথমে টাইপ স্টার্ট, তারপরে টাইপিং, তারপরে লেখা আছে প্রেপ 15। প্রেপ 15-এ ক্লিক করলে একটা বক্স আসে, এরকম বক্সের মধ্যে লেখা আছে এন্টার কুপন কোড, বাংলায় লিখে দেখা থাকবে, দেখবে কুপন কোডটি প্রবেশ করার। ওই বক্সের মধ্যে বসিয়ে দাও এই কোডটা, যেটা তোমাদের লেখাও আছে নিচে Y327, এটা হচ্ছে আড্ডা 24/7 এর সবচেয়ে বেশি ডিসকাউন্ট কোড। এর মধ্যেখানে অ্যাপ্লাই বাটন, সেটা ক্লিক করো, নিচেরটা ক্লিক করো না। এই অ্যাপ করলে কি ইস্যু হবে না, দামটা সেম থেকে যাবে। তো যাই হোক, এরপরে দামটা কমবে, এরপরে ইউজ কয়েন অপশন আছে, ইউজ কয়েনটা ক্লিক করবে, পাশে একটা ছোট্ট বক্স, ওটা ক্লিক করে দিলে দেখবে দামটা এসেছে কত, এই 7,679 থেকে হয়ে যাবে 7,408 টাকা। এবং এরপরে দেখবে বাই নাও অপশন, এখানে ক্লিক করে দেখবে লেখা এসছে একটা ইন্টারফেস যেখানে তোমার পুরো অ্যাড্রেসটা চাওয়া হয়েছে, পুরো অ্যাড্রেসটা ওখানে ফিল করবে, একটা লাইনও বাদ দেবে না। এরপরে কন্টিনিউ করে তোমার যে পেমেন্ট মেথড আসবে, অর্থাৎ তুমি দেখতে পাবে ইউপিআই দিয়ে পে করতে চাইলে ইউপিআই অপশনে ক্লিক করবে, সেখানে ফোনপে, গুগল পে, অ্যামাজন পে সব ওপেন হয়ে যাবে। যদি তুমি দেখো মানে চাও পেটিএম দিয়ে পে করতে সেটা পারো, বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে চলো পারো, সো অ্যাজ ইউর উইশ। চলো, সো যারা যারা মনে করছো অবশ্যই না WBCS প্রিপারেশনকে বুস্ট আপ করে ফেলো তোমাদের আড্ডা 24/7 বেঙ্গলির সাথে। আর ড্রিম WBCS, এটা আমাদের ড্রিম WBCS ব্যাচ, এটা যদি চাও এটা কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারি মেন্সের ব্যাচ, এটাও কিন্তু নিতে পারো। অবশ্যই নেওয়ার সময় ইউজ করে নেবে কোড Y327, ওকে। আর এইরকম ইনফরমেটিভ সেশন আপকামিং ডেজে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যে দুটো প্রশ্ন দিয়ে রাখলাম সেটা কিন্তু করে যেতে ভুলো না, করে দিয়ে রাখতে ভুলো না, সববার প্রশ্নের কিন্তু আমি অবশ্যই দেখে রাখবো, ঠিক আছে। আর এরকম সেশন মানে এই যে একদম নতুন একটা সেশন, একদম ইনফরমেটিভ সেশন, যেগুলো তোমাদের এক্সামে এখন জানো এই ধরনের প্রশ্ন যথেষ্ট পরিমাণে দিচ্ছে, যারা জানো না তারা জেনে নাও ভালো করে। তো তাদের কেমন লাগলো এবং এই রকম সেশন চাও কিনা সেটা কিন্তু বারে বারে বলছি, কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো একটা দিন এরকম একটা সেশন নিয়ে। কোন দিন বলে দিচ্ছি তোমাদের, আগামী শনিবার দিন আবার দেখা হবে এরকম এই ধরনের সেশন। হ্যাঁ, তবে আমাদের কিন্তু ব্রহ্মাস্ত্র ব্যাচ চলছে প্রত্যেক দিন বিকেল 5টায়, সেটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ। সেই ব্যাচটার মানে যেটা শুধুমাত্র পলিটির স্ট্যাটিক পার্টের উপরে, কারণ স্ট্যাটিক পার্ট থেকে বেশি প্রশ্ন দেয়, বা ডাইনামিক পার্ট, এটা ডাইনামিক পার্টের ক্লাস ছিল, এটাও বিকেল 5টাতেই হচ্ছে, বাট হ্যাঁ এটা কোনো ব্যাচ পার্টিকুলারলি বলা যায় না। তো বিকেল 5টায় যে ব্যাচটা হচ্ছে সেই ব্যাচটার ফ্রি ক্লাস লিঙ্ক এবং ক্লাস PDF সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে রেখো, তোমরা কিন্তু ক্লাস জয়েনের লিঙ্ক এবং ক্লাস PDF পেয়ে যাবে। নাম্বারটা হচ্ছে 7908913089। আবারও বলে দিলাম 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে, অটোমেটেড তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক চলে, তুমি গ্রুপে জয়েন হয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট দিনকে
আবার আগামীকাল বিকেল 5টায় ব্রহ্মাস্ত্র ব্যাচে তোমার সাথে মিট আপ হবে। ভালো থেকো। আর আবারও বলছি, জানিয়ে দিও তোমাদের এই সেশনটা চাই কি চাই না এই ধরনের সেশন, তাহলে আমি কিন্তু আপকামিং ডেজে এরকম সেশন নিয়ে আসবো। থ্যাংক ইউ টু অল অফ ইউ।